আমি ক্লাস ম্যাটেরিয়ালটা দিয়ে নিই তোমাদের আগে। তোমাদের দিয়েছি আমি, কোর্স ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ অ্যান আইটি অর্গানাইজেশন, আমাদের আজকের আলোচ্য সূচি হলো এটা, আইটি অর্গানাইজেশনের ফান্ডামেন্টাল এলিমেন্টস নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা এখানে একটি মডেল আইটি অর্গানাইজেশনের মডেল ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে একটি আইটি অর্গানাইজেশনের প্রাইমারি সকল এলিমেন্ট গুলোকে প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা যদি দেখি যে একটা আইটি অর্গানাইজেশনের কি কি এলিমেন্ট থাকে, সেখানে আমরা এলিমেন্ট গুলোকে দেখতে পাচ্ছি। আইটি এইচআর থাকে, আইটি লিগ্যাল থাকে, আইটি ফাইন্যান্স থাকে, আইটি সার্ভিসেস, আইটি ডিপার্টমেন্ট, আইটি অপারেশন, আইটি কোয়ালিটি অ্যাসুরেন্স, আইটি রিস্ক ম্যানেজমেন্ট এবং আইটি এক্সিকিউটিভস। তার মানে আমরা যদি দেখি যে একটি আইটি অর্গানাইজেশন যেটা আইটি রিলেটেড সাপোর্ট বা সার্ভিস প্রদান করবে, সেখানে বিভিন্ন ধরনের আইটি এক্সিকিউটিভস, এই আইটি এক্সিকিউটিভসরা এক একটা অর্গানাইজেশনে এক এক নামে তাদেরকে অভিহিত করা হতে পারে। তো সেটা হতে পারে সিস্টেম ম্যানেজার, সেটা হতে পারে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সেটা হতে পারে সিস্টেম ম্যানেজার, হতে পারে তোমার নর্মাল আইটি অফিসার। তো এরকম এক এক নামে আইটি এক্সিকিউটিভদের ডাকা হয়। আর এদেরকে মেইনটেইন বা ম্যানেজ করার জন্য থাকে হচ্ছে আইটি এইচআর। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ কি। সুতরাং একটি অনেক বিগ অর্গানাইজেশনে যখন আইটি এইচআর আইটি পিপল থাকেন, তখন তাদেরকে মেইনটেইন বা ম্যানেজ থাকেন হচ্ছে আইটি। রিসেন্টলি আমাদের ডিপার্টমেন্টে সিক্স ব্যাচের যে ফার্স্ট সেলে ছিল জেনিথ, গতকালকে না পরশুদিন সে আমাকে ফোন করলো। সে আমাকে ফোন করে বললো যে সে আগে ইয়েতে ছিল, গ্রিন ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিল। পরে সে মনে হয় 1 উইক হলো সে বাংলাদেশ ব্যাংকের তোমার আইটি ম্যানেজমেন্টে, সরি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে সে যোগদান করেছে বাংলাদেশ ব্যাংকে। এবং তার সাথে আমাদের আরো আরেকটা মেয়ে আছে, নাইমা ইসলাম নামে। তো আমি এটা বলতে চাই, ও সেটা বললো যে টোটাল বাংলাদেশে যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের যে এনরোলমেন্ট রেট, সে তুলনায় আমাদের ডিপার্টমেন্টের ছেলে বা মেয়ে তাদের পারফরমেন্স কত 17 জন তারা মনে হয় একটা ব্যাচে জয়েন করছে, তার মধ্যে আমাদের ইউনিভার্সিটিরই 2 জন। তো আমি যেটা বলছিলাম যে আইটি মেইনটেনেন্স তোমার মানে আইটি এক্সিকিউটিভদের যে নাম, সেটা বাংলাদেশ ব্যাংকে তারা আইটি মেইনটেনেন্স এন্ড সাপোর্ট ইঞ্জিনিয়ার বা এরকম নামে তারা নামাঙ্কিত করেছে। তারপরে হচ্ছে আইটি লিগ্যাল হচ্ছে যে একটা বিজনেস পরিচালনা করার জন্য সেটা দেশের মধ্যে যদি হয় অথবা দেশের বাইরে যদি হয়,
আইন কানুনের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা অর্গানাইজেশনটি, আইন স্পেসিফিকেশন এবং কস্টগুলোর যে প্রপার ভেরিফিকেশন, এটা আইটি ফাইন্যান্স দেখবে। আইটি অর্গানাইজেশন নানা ধরনের সার্ভিস প্রদান করে। সেই সার্ভিসটি করে আইটি অর্গানাইজেশন কোন কোন ধরনের সাপোর্ট দিতে সক্ষম। তো সুতরাং আইটি সার্ভিসগুলি যত ধরনের সার্ভিস রিলেটেড সেকশন থাকবে, দ্যাট ইজ হতে পারে কাস্টমার সার্ভিস। যেমন এরকম আমরা জানি যে বিভিন্ন ধরনের এটিএম সার্ভিস, অনেক মেশিনগুলি বিভিন্ন দূরবর্তী প্রান্তে বসানো থাকে। সেই দূরবর্তী প্রান্তে বিভিন্ন সময় এটিএম মেশিনগুলি তারা হচ্ছে বিভিন্ন ধরনের এরর এর মধ্য দিয়ে যায়। যখন কোন একটা ফাংশন, যখন কোন একটি বুথ যখন ফাংশনিং না করে বা করতে না পারে, তখন কিন্তু এই আইটি সার্ভিসের সাথে যারা সম্পর্কযুক্ত তারা কিন্তু সেখানে গিয়ে সেই সার্ভিসটা দিয়ে সিস্টেমটাকে ওকে করে দিয়ে আসেন। এরকম এক এক ধরনের সার্ভিসের জন্য এক এক ধরনের আইটি পিপলরা যুক্ত থাকেন। আইটি ডেভেলপমেন্ট সবসময় একটি কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট টিম থাকে অর্গানাইজেশনে। নিত্য নতুন যে সকল ইনোভেটিভ আইডিয়াগুলো আছে, ইনোভেটিভ আইডিয়াগুলোকে তারা হচ্ছে সবসময় রিসার্চের মধ্যে থাকেন এবং তাদের কাজই হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড। একটি রিসেন্ট একটা এক্সাম্পলের কথা যদি বলি, আমাদের দেশে যে রাইড শেয়ারিং অ্যাপগুলো আছে তার মধ্যে আমরা জানি যে উবার ওয়ার্ল্ড ওয়াইড একটি সার্ভিস এবং পাঠাও আমাদের দেশে একটি সার্ভিস। রিসেন্টলি দেখা যাচ্ছে উবার তারা নতুন এই একটি সার্ভিস দিয়েছে যে আমরা যখন গাড়ি কল দেই, সেই গাড়ি কল দিলে হ্যাঁ কল কানেক্ট হলো, পরবর্তীতে ফেয়ার এভরিথিং সব দেখে আমরা যখন ফাইনালি ওকে করলাম, তখন কিন্তু গাড়িটি মানে ওই কাস্টমারের বাসার কাছে বা বাসার নিচে বা সুনির্দিষ্ট লোকেশনে চলে আসে। রিসেন্ট যেটা হয়েছে যে গাড়িটি তাদের রাইড স্টার্ট করার পূর্বে কাস্টমারের কাছে একটা কি চলে আসে, সেই কিটি হচ্ছে ড্রাইভারকে বলতে হয়। তার মানে আরো সিকিউর একটি সার্ভিস দেওয়ার জন্য এই আইটি ডেভেলপমেন্ট টিম, উবারের আইটি ডেভেলপমেন্ট টিম কাজ করে এই ধরনের আরো একটু মানে কাস্টমারকে আরো বেশি নিশ্চিতকরণ বা তাদের সিকিউরিটিটা বাড়ানোর ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্ট টিমটা সবসময় কাজ করে। ঠিক এরকম নানা ধরনের ডেভেলপমেন্ট টিম থাকে যেটা অর্গানাইজেশনের নিত্য নতুন প্রাত্যহিক নতুন নতুন কাজগুলোকে তারা সম্পন্ন করে, যাতে করে অর্গানাইজেশনটি সঠিকভাবে চলে সেই কাজটা করে। তারপর হচ্ছে আইটি অপারেশন। আইটি অপারেশন হচ্ছে ডে টু ডে অপারেশন হতে পারে, উইকলি অপারেশন হতে পারে, মান্থলি অপারেশন হতে পারে। তো টোটালি কাজগুলি যে টিমের মাধ্যমে সম্পন্ন হয় সেটা হলো আইটি অপারেশন। কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স হলো যে যে ধরনের স্পেসিফিকেশন দেওয়া হয় বা চাওয়া হয় সেই পরিমাণ কোয়ালিটি মেনটেন করা হয়েছে কি হয় নাই, যে টিম এটা সার্টিফাই করে বা চেক করে ফাইনালাইজ করে তাদেরকে বলা হয় আইটি কোয়ালিটি অ্যাসুরেন্স টিম। আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট টিম। আমরা জানি যে প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে রিস্ক ফ্যাক্টর যুক্ত থাকে, আর রিস্কগুলোকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে কত ধরনের রিস্ক আসতে পারে এবং সেই রিস্কগুলো যদি আসে, রিস্ক আসলে রিস্কগুলো থেকে আমরা কিভাবে অতিক্রম করতে পারবো, রিস্ক ওভারকাম করতে পারবো, সেটা যে টিমটা বা সেটা যে ইউনিটটা রিস্কগুলোকে ম্যানেজ করেন তাদেরকে আমরা বলি আইটি রিস্ক ম্যানেজমেন্ট। ফান্ডামেন্টাল ইন্টারচেঞ্জেস অফ অ্যান আইটি অর্গানাইজেশন। এখানে আমরা যে অপারেশনগুলোর কথা বলেছিলাম এটা
এটাকে একটু লেভেল ওয়াইজ দেখানো হয়েছে, যে একেবারে উপরে দিকে হচ্ছে আইটি সার্ভিস, আইটি সিস্টেম, আইটি অপারেশন। তো বাম দিকে আছে হচ্ছে আমাদের কাস্টমার যারা আছেন বা বিভিন্ন ধরনের বিজনেস ইউনিট পরিচালনা করেন, যারা সার্ভিস গুলো নেয়, এবং আইটি অপারেশনের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে একেবারে সর্বশেষ ইউজার। আর তার নিচের লেভেলে বা লোয়ার লেভেলে হচ্ছে কাজ করেন হচ্ছে আইটি এইচআর, আইটি ফাইন্যান্স এবং আইটি লিগাল। সুতরাং এরকম আমরা লেভেল ওয়াইজ, হাই লেভেল, লোয়ার লেভেল, এরকম একাধিক স্টেজ ওয়াইজ যখন আমরা এলিমেন্ট গুলোকে বিন্যস্ত করি, তখনই তাদেরকে বলা হচ্ছে যে হাই লেভেল ফ্লো ডায়াগ্রাম ফর আইটি অর্গানাইজেশন। ফার্স্ট লেভেলে থাকছে কে আইটি সার্ভিস, আইটি সিস্টেম ডেভেলপমেন্ট এবং আইটি অপারেশন। আর তার সেকেন্ড লেভেলে থাকছে আইটি এইচআর, আইটি ফাইন্যান্স এবং আইটি লিগাল। এখন আমরা দেখতে চাচ্ছি যে একটি আইটি অর্গানাইজেশনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার কেমন হয়। এখন অর্গানাইজেশনের স্ট্রাকচার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। তো আমরা এখানে একটি অর্গানাইজেশনের বেসিক কোম্পানির অর্গানাইজেশন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে দেখতে পাচ্ছি আমরা প্রথমে টপে আছে হচ্ছে কোম্পানির প্রেসিডেন্ট, তার নিচে আছে হচ্ছে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্টগুলি, প্রেসিডেন্ট যিনি আছেন উনি ওনার যে ওনার নির্দেশনাগুলো হচ্ছে উনি ভাইস প্রেসিডেন্টের কাছে মানে প্রবাহিত করছেন। ভাইস প্রেসিডেন্ট উনি তখন সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিসিশন উনি প্রোভাইড করছেন। বিভিন্ন ধরনের ম্যানেজার যারা তার লোয়ার লেভেলে আছে তাদেরকে উনি এটা ট্রান্সমিট করছেন, এবং লিগ্যাল অথরিটি যারা আছেন বা লিগ্যাল সেকশন যারা দেখাশোনা করেন তাদের কাছে উনি এই বিষয়গুলো ফরওয়ার্ড করছেন। পরবর্তীতে এই যে ডিসিশনস, ম্যানেজার্স এবং লিগ্যালস, তারা তাদের কাজগুলোকে করার জন্য অ্যাকাউন্ট সেকশনের উপর নির্ভর করছে, মার্কেটিং এর উপর নির্ভর করছে, হিউম্যান রিসোর্সের উপরে নির্ভর করছে, এবং এন্ট্রি লেভেলে যারা কাজ করছেন তাদের উপর নির্ভরশীল থেকে তাদের কাজগুলো সম্পন্ন করে নিচ্ছেন। সুতরাং এটা এক ধরনের টপ ডাউন অ্যাপ্রোচ একটা আইটি অর্গানাইজেশনের স্ট্রাকচারের। এখানে আমরা আবার আরেক ধরনের হচ্ছে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেখানে এটাকে বলা হচ্ছে সার্ভিস এন্টারপ্রাইজ অর্গানাইজেশনাল চার্ট। সার্ভিসগুলি আমরা যেভাবে পেতে চাই বা পেতে পারি, সেগুলিকে তাদের কাজের উপর নির্ভর করে আমরা বিভিন্ন লেভেলে বিন্যস্ত করেছি। এখানে দেখা যাচ্ছে একটা অর্গানাইজেশনের যতজন শেয়ার হোল্ডার থাকে, সবাই শেয়ার হোল্ডাররা হচ্ছে ধাপ 1-এ অবস্থান করছেন। শেয়ার হোল্ডারদের মধ্য থেকে আসবে হচ্ছে একটা বোর্ড, যে বোর্ডটি কোম্পানিটা পরিচালনা করবে। বোর্ডের পরবর্তী লেভেলে আছেন হচ্ছে অডিট ডিপার্টমেন্ট এবং স্ট্র্যাটেজি কমিটি। অডিট ডিপার্টমেন্ট হচ্ছে যে সরাসরি অর্গানাইজেশনের যে আয় ব্যয়ের যে হিসাব নিকাশ নিয়ম অনুযায়ী সবকিছু হচ্ছে কি হচ্ছে না সেটা চেকিং করার জন্য হচ্ছে অডিট ডিপার্টমেন্ট। আর স্ট্র্যাটেজি কমিটি তারা হচ্ছে সবসময় পরিকল্পনা ঠিক করবে, কোম্পানির কোন পরিকল্পনা বা কোন রুলের উপর ভিত্তি করে কোম্পানিটি পরিচালিত হবে, সেটা হলো স্ট্র্যাটেজি কমিটি দেখবে। তার পরবর্তী লেভেলে আছে হচ্ছে সকল ডিরেক্টররা। ডিরেক্টরদের কাজ হলো যে শেয়ার হোল্ডার, বোর্ড বা অডিট বা স্ট্র্যাটেজি কমিটি যে ধরনের রুলস রেগুলেশন সেট করে দিল, সেই অনুযায়ী কোম্পানিগুলো পরিচালিত হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ধারণ করা। এখন তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেন্টার্স, যেমন হতে পারে কর্পোরেট প্ল্যানিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, পারচেসিং ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তার মানে এখানে প্ল্যানিং এর কাজ হলো যে কোম্পানিটার পুরো পরিকল্পনা তারা করবেন, এবং তার আন্ডারে হচ্ছে যে সেলস, অ্যাকাউন্টিং সার্ভিস, ইন্ডিভিজুয়াল কাস্টমার সার্ভিস হচ্ছে এই কাস্টমার কর্পোরেট প্ল্যানিং ডিপার্টমেন্টের আওতায়। তারপরে
হচ্ছে ডিপার্টমেন্ট। ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে যে তোমার কোম্পানিটা পরিচালনা করতে গেলে তো ইনভেস্টের প্রয়োজন, এবং সেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং গুলি কিভাবে সম্পন্ন হবে, কাদের দ্বারা সম্পন্ন হবে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট ঠিক করবে। কোম্পানির প্রচার প্রসারের জন্য প্রয়োজন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। কিভাবে কোম্পানির মার্কেটিং পলিসি হবে, কোন প্রক্রিয়ায় কোম্পানিটি তার অধিক বেনিফিট অর্জন করতে পারবে, সেটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট টেক কেয়ার করবে। পারচেসিং ডিপার্টমেন্ট কোম্পানির ক্রয় সংক্রান্ত যাবতীয় যে অ্যাক্টিভিটিস গুলি আছে সেটা পারচেসিং ডিপার্টমেন্ট দেখবে। সার্ভিস ডিপার্টমেন্ট আমরা বলেছি যে বিভিন্ন ধরনের সার্ভিস, সেটা হতে পারে টেকনিক্যাল সার্ভিস, হতে পারে কাস্টমার সার্ভিস, হতে পারে বিভিন্ন ধরনের লজিস্টিক ডিপার্টমেন্ট আছে। এই সকল সার্ভিসগুলি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের আওতায়। আর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এটার মধ্যে থাকবে তোমার ট্রেনিং, সার্ভিস এন্টারপ্রাইজ অর্গানাইজেশনের স্ট্রাকচারে আমাদের বিভিন্ন ধরনের সার্ভিস ওয়াইজ একটি অর্গানাইজেশনকে আমরা বিভিন্ন লেভেলে ভাগ করতে পারি। আমরা দেখতে চাচ্ছি 4 বেসিক এলিমেন্টস organizational structure. Organizational structure উপাদান, functional structure এবং project organization structure. Functional structure, people who do similar tasks. কিছু কিছু মানুষ আছে যারা একই ধরনের কাজ করে, having similar skills, একই ধরনের জব আছে, and or jobs in an organization are grouped into functional structure. একই ধরনের কোয়ালিফিকেশন বা একই ধরনের স্কিল যুক্ত যারা আছেন তাদেরকে এক করে যে কাজ করানো, তাদেরকে বলা হয় ফাংশনাল স্ট্রাকচার। ডিভিশনাল স্ট্রাকচার, ইন এ ডিভিশনাল স্ট্রাকচারে the company will coordinate intergroup relationship, বিভিন্ন ধরনের সাব গ্রুপ তৈরি করা হয় এবং সেই গ্রুপ টু গ্রুপ ইন্টারাকশন করা হয়। কোম্পানি এক গ্রুপের সাথে আরেক গ্রুপের ইন্টারাকশন করে কি কারণে? টু ক্রিয়েট এ ওয়ার্ক টিম, একটা কার্যকর একটা টিম তৈরি করার জন্য, দ্যাট ক্যান রেডিলি মিট দ্য নিডস অফ এ সার্টেন কাস্টমার অর গ্রুপ অফ কাস্টমার, যেটা একটি কাস্টমার বা এ গ্রুপ অফ কাস্টমারের চাহিদাগুলো যেন পূরণ করতে পারে। নাম্বার 3, ম্যাট্রিক্স স্ট্রাকচার। In a matrix structure, the team members are given more autonomy. যারা টিম মেম্বার থাকবেন তাদেরকে অনেক বেশি সুবিধা দেয়া হবে, and expected to take more responsibility for work. তারা তাদের কাজের জন্য অধিক দায়িত্ব। This increases the productivity of the team. এভাবে যদি করা হয় এটা টিমের প্রোডাক্টিভিটি বাড়ায়, ফোস্টার্স গ্রেটার ইনোভেশন, নতুনত্ব আমরা তৈরি করতে পারি, অ্যান্ড ক্রিয়েটিভিটি, অ্যান্ড অ্যালাউস ম্যানেজার্স, এবং ম্যানেজারদেরকে অ্যালাউ করে টু কোঅপারেটলি সলভ ডিসিশন মেকিং প্রবলেমস থ্রু গ্রুপ ইন্টারাকশন। গ্রুপ ইন্টারাকশনের মাধ্যমে ডিসিশন মেকিং এ আমরা সহায়তা in project organizational structure the teams are put together. টিমগুলিকে একত্রিত করা হয় based on the number of members needed to produce the product or complete the project. এটা এখানে বলছে যে টিমগুলিকে একত্রিত করা হয় based on the number of members, কতজন মেম্বার আছে তার উপরে, needed to produce the product, সেই কাজ শেষ করতে কতজন লোক লাগবে তার উপর নির্ভর করে লোকগুলোকে গ্রুপ তৈরি করা হয়, সেটাকে বলা হয় প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচার। স্যার, হ্যাঁ বলো। স্যার বুঝাবেন কোনটা বলো? ম্যাট্রিক্স স্ট্রাকচার, প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচার ম্যাট্রিক্স আগেরটা। স্ট্রাকচার, আচ্ছা ওটাকে আমি রিপিট করছি, আচ্ছা
এখানে বলছে যে ম্যাট্রিক্স স্ট্রাকচারে যারা টিম মেম্বার থাকবেন তাদেরকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়, মানে হচ্ছে যে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এমন, and expected to take more responsibility for their work. ওনারা ওনাদের কাজের জন্য অনেক বেশি দায়িত্বশীল, মানে দায়িত্বপ্রাপ্ত হন, মানে নিজেই নিজের কাজটা যেন করতে পারেন এমন দায়িত্ব ওনাদেরকে দেয়া হয়। এটা দিলে কি হয়, দিস ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য টিম, মানে টিমের প্রোডাক্টিভিটি বাড়ে। যে পরিমাণে যে পরিমাণ এক একজন পার্সন তার সক্ষমতা, সেই সক্ষমতাটা বাড়ে। গ্রেটার ক্রিয়েটিভিটি, আমি যদি কাউকে প্রাপ্ত করে রাখি তাহলে সে নিজে নিজেই কিন্তু অনেক বেশি দায়িত্বশীল হয়ে তার ক্রিয়েটিভিটিটা, এই এই তাকে আমরা দায়িত্ব দেওয়ার ফলে সেটা বাড়তে পারে। and allows managers to cooperatively solve decision making problems, এবং ম্যানেজারদেরকে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো আছে, ডিসিশন মেকিং প্রবলেম গুলো সলভ করতে তারা সহায়তা করে থ্রু গ্রুপ ইন্টারাকশন। মানে যেহেতু মানে একাধিক পার্সন একত্রিত হয়ে গ্রুপের মাধ্যমে কাজ করা হয়, সেইটা ম্যানেজারদের তাদের প্রবলেম সলভ করতে সহায়তা করে। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা দেখতে চাচ্ছি যে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কি এলিমেন্ট কয়টা। কি এলিমেন্ট হচ্ছে চারটা। এক নাম্বার হচ্ছে হায়ারার্কি, দুই নাম্বার হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল, তিন নাম্বার হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন, আর চার নাম্বার হচ্ছে জিওগ্রাফি। তার মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচারে হায়ারার্কি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার মানে কার পূর্বে কে আছে, কে কাকে কন্ট্রোল করবে। তারপরে দুই নাম্বার হলো স্প্যান অফ কন্ট্রোল, তার মানে ফার্স্ট লেভেলে যে আছে সে কাকে কন্ট্রোল করবে, সেকেন্ড লেভেলে যে আছে সে কাকে কন্ট্রোল করবে। এভাবে কার কন্ট্রোল কত পর্যন্ত, দ্যাট ইজ কে কাকে কত দূর পর্যন্ত কমান্ড দিতে পারে। ওয়ার্ক স্পেশালাইজেশন মানে হচ্ছে যে এক একজন তো এক এক দিকে দক্ষ, তো যে যেদিকে দক্ষ তাকে সেদিকে রাখাই ভালো। যে অ্যাকাউন্টসে দক্ষ তাকে নিয়ে যদি আমি মার্কেটিং এ রাখি, অথবা যে এইচআর দক্ষ তাকে নিয়ে যদি আমি মার্কেটিং এ দেই, তাহলে কিন্তু মানে অর্গানাইজেশনটা সঠিকভাবে চলতে পারবে না। আরেকটা হলো জিওগ্রাফি, দ্যাট ইজ অর্গানাইজেশনটি কোন জায়গায় পরিচালিত হবে, মানে নেচার কেমন, এই বিষয়ে একটা অর্গানাইজেশন। Why should you develop a structure for your organization? তোমার অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার গঠন করা দরকার, অর্গানাইজেশনের কাঠামো প্রয়োজন। স্ট্রাকচার গিভস মেম্বার্স ক্লিয়ার গাইডলাইন অফ হাউ টু প্রসিড। স্ট্রাকচার মেম্বারদেরকে একটি গাইডলাইন প্রদান করে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে। স্ট্রাকচার বাইন্ডস মেম্বার্স টুগেদার। স্ট্রাকচার অর্গানাইজেশনের সাথে যারা কাজ করে তাদেরকে একসাথে একত্রিত করে রাখে। স্ট্রাকচার ইন এনি অর্গানাইজেশন ইজ ইনভাইটেবল। স্ট্রাকচার একটি অর্গানাইজেশনের জন্য মানে অপ্রয়োজনীয় বা অপরিহার্য একটি অংশ। এখন আমরা দেখতে চাচ্ছি যে একটি অর্গানাইজেশন পরিচালনা করতে গেলে যে সকল কমিটিগুলি, যে সকল মেম্বাররা থাকেন তাদের কমন রোলগুলো কি কি। An initial steering committee is the group of people who gets things started. কোন একটা জিনিসের স্টিয়ারিং কমিটি বলতে বোঝা যায় কমিটি কাজ শুরু করবেন তাদেরকে বলা হয় স্টিয়ারিং কমিটি। দুই নাম্বার বলা হচ্ছে এ কোঅর্ডিনেটিং কাউন্সিল। কোঅর্ডিনেটিং কাউন্সিল কি করবে, মডিফাইজ বোর্ড, বোর্ড মেম্বারদেরকে মডিফাই করবে। অর্গানাইজেশন ওয়াইড অবজেক্টিভস, অর্গানাইজেশনের অবজেক্টিভস গুলো ঠিক করবে, স্ট্র্যাটেজি গুলো ঠিক করবে। ইন রেসপন্স টু ইনপুট ফ্রম ইন্ডিভিজুয়াল
অবজেক্টিভস এবং স্ট্র্যাটেজি সেট। অনেক সময় একজন ব্যক্তি কোঅর্ডিনেটিং কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করেন অর মে সার্ভ অ্যাজ ইটস হেড। অনেক সময় তাকে হেড হিসাবে দায়িত্ব পালন করতে হয়। কোঅর্ডিনেটিং কাউন্সিলের বলা যেতে পারে এক্সিকিউটিভ ডাইরেক্টর অথবা প্রজেক্ট কোঅর্ডিনেটর অথবা প্রজেক্ট ডিরেক্টর অর প্রেসিডেন্ট। Number 4, task forces. Task forces are made up of members who work together around board objective. Task force হচ্ছে অনেকগুলো মেম্বারদের নিয়ে গঠিত যারা একসাথে একত্রে কাজ করবে বোর্ডের যে অবজেক্টিভস আছে সেই অবজেক্টিভসকে সামনে নিয়ে। অ্যাকশন কমিটি bring about specific changes in program. অ্যাকশন কমিটি প্রোগ্রামের সকল পরিবর্তনগুলো করবেন, পলিসিগুলো যদি প্রয়োজন হয় পরিবর্তনে আনবেন, and practices in the sectors in which they work, এবং তারা যে জায়গায় কাজ করে সে জায়গায় তারা যেন প্র্যাকটিস করতে পারে। Support committee are groups that help ensure that action committee or individual will have the resources and opportunities necessary to realize their vision. Support committee are groups, তাদেরকে গ্রুপ করা হয়, that help ensure আলাদা আলাদা ব্যক্তিবর্গ আছেন, সেই ব্যক্তিবর্গ যেন সকল রিসোর্স এবং অপরচুনিটি গুলো পান তাদের ভিশন গুলোকে পূরণ করার ক্ষেত্রে। কমিউনিটি ট্রাস্টিস, অলসো নোন অ্যাজ বোর্ড ট্রাস্টিস, বোর্ড অফ ট্রাস্টিস। কমিউনিটি ট্রাস্টিকে বলা হয় বোর্ড অফ ট্রাস্টিস অথবা বোর্ড অফ ডিরেক্টরস। তারা কি করবে? সকল ধরনের সাপোর্ট দিবে, অ্যাডভাইস দিবে এবং প্রয়োজনীয় রিসোর্স গুলো দিবে যাতে করে অ্যাকশন গ্রুপ তারা তাদের কাজ করতে পারে। গ্র্যান্ট মেকার্স আর another part of the picture. Grant makers exist on an international, national, state or local level. গ্র্যান্ড ডোনার্স তারা কি করে? তারা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে থাকতে পারে, ন্যাশনাল অথবা বিভিন্ন স্টেট বা লোকাল লেভেলে গ্র্যান্টসরা থাকে, and maybe private companies and foundations or local country, state or federal government organization. গ্র্যান্ট মেম্বাররা হতে পারে প্রাইভেট কোম্পানির জন্য, ফাউন্ডেশনের জন্য, লোকাল কান্ট্রির জন্য, স্টেট বা বিভিন্ন ধরনের ফেডারেল গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্য গ্র্যান্ট মেকার্সরা থাকেন। সাপোর্ট অর্গানাইজেশন কি হবে? আর গ্রুপস, তারা হচ্ছে একটা গ্রুপ that can provide your organization the technical assistance if it needs. যদি কোনো টেকনিক্যাল সহযোগিতা প্রয়োজন হয় তখন সাপোর্ট অর্গানাইজেশন হচ্ছে সেই টেকনিক্যাল হেল্পটা আমাদের করে হচ্ছে সাপোর্ট অর্গানাইজেশন। পার্টনার অর্গানাইজেশন আর আদার গ্রুপস ওয়ার্কিং ইন some of the same issues as your organization. পার্টনার অর্গানাইজেশন হচ্ছে মানে আরেকটা গ্রুপ যেটা হচ্ছে একটি অর্গানাইজেশনের সাথে সহযোগী হিসাবে কাজ করে, এমন গ্রুপটাকে বলা হয় পার্টনার অর্গানাইজেশন। Choosing your organization's structure. What type of structure should you choose? বিভিন্ন ধরনের স্ট্রাকচার আমরা দেখলাম, তুমি তোমার অর্গানাইজেশনের জন্য কোন ধরনের স্ট্রাকচার পছন্দ করবে। ইন ইউর ডিসকাশনস ইউর অ্যান্সার্স টু দ্য ফলোইং লিস্ট অফ কোশ্চেনস মে গাইড ইউর ডিসিশনস। এই প্রশ্নগুলো যদি আমরা অ্যান্সার দিতে পারি, জানতে পারি, তাহলে তুমি নির্ধারণ করতে পারবে তোমার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। হোয়াট ইজ ইউর কমন পারপাস? তোমার অর্গানাইজেশনের কমন উদ্দেশ্যগুলো কি কি? হাউ বোর্ড ইজ ইট? হাউ ব্রড ইজ ইট? এটা তোমার কোম্পানিটি কত বড় বা কোম্পানির। ইজ ইউর গ্রুপ অ্যাডভোকেসি ওরিয়েন্টেড অর সার্ভিস ওরিয়েন্টেড? তোমার যে সিস্টেম বা সার্ভিসটা তুমি দিতে চাচ্ছ সেটা কি অ্যাডভোকেসি রিলেটেড অথবা সার্ভিস রিলেটেড?
Is your organization more centralized or decentralized? তোমার সিস্টেমটা কি একটা সেন্ট্রালাইজড সিস্টেম নাকি এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা ডিসেন্ট্রালাইজড সিস্টেম? হাউ লার্জ ইজ ইউর অর্গানাইজেশন? তোমার অর্গানাইজেশনটি কেমন? হাউ লার্জ ডু ইউ এনভিশন ইন ইট বিকামিং? তুমি এটা তোমার এই অর্গানাইজেশনটাকে তুমি কেমন বড় দেখতে চাও? How large is the community in which you work? তুমি তোমার কমিউনিটিকে how large is the community? How large is the community in which you work? তুমি যে অর্গানাইজেশনে কাজ করো, আচ্ছা তোমরা কি আমার হ্যালো? না স্যার, একটু একটু সমস্যা হচ্ছে, এখন আসছে, মাঝে একটু সমস্যা হয়েছিল। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। কেটে কেটে আসতেছে, ভালোভাবে বুঝতে পারতেছি না। আমি কি আবার অফ করে আবার দিব? না স্যার, এখন ঠিক আছে। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। How large is the community in which you work? তুমি কমিউনিটিতে কাজ করতে চাচ্ছ, সেই কমিউনিটি কত বড়? নাম্বার 6, old is your organization? How envisioning it lasting? তুমি কেমন চাও যে তোমার এই অর্গানাইজেশনটি কতদিন লাস্টিং করবে বা এটা টিকবে? Is the organization entirely volunteer? তোমার এই অর্গানাইজেশন সম্পূর্ণরূপে ভলান্টিয়ার অর্গানাইজেশন কিনা, দেয়ার আর পেইড স্টাফ, অথবা এখানে পে করতে হয়, স্টাফদের পে করতে হয় এমন অর্গানাইজেশন কিনা, এবং যদি পে করতে হয় তাহলে হাউ মেনি পিপলকে তোমার পে করতে হয়? শুড yours be a new organization or part of an existing structure? অর্গানাইজেশনটাকে একটি নতুন অর্গানাইজেশন নাকি অন্য একটি অর্গানাইজেশনের পার্ট? ডু ইউ রিয়েলি নিড টু ফর্ম এ নিউ স্ট্রাকচার? তোমার কি রিয়েলি নতুন একটি স্ট্রাকচার তৈরি করা প্রয়োজন? অর উড ইট বি বেটার টু ওয়ার্ক উইদিন এক্সিস্টিং স্ট্রাকচার? অথবা এটা কি তোমার কোনো এক্সিস্টিং স্ট্রাকচারের মধ্যেই তুমি এটাকে রান করাতে চাও কিনা বা পারো কিনা? সুতরাং এই অ্যান্সার গুলো যদি তুমি ম্যানেজ করতে পারো, জানতে পারো, তাহলে তুমি তোমার অর্গানাইজেশনের স্ট্রাকচার ঠিক করতে পারবে। এখন আমরা যে টার্মটা নিয়ে আলোচনা করতে যাই সেটা হলো চেঞ্জ ম্যানেজমেন্ট। দেয়ার আর সাম রুলস ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ চেঞ্জ। জানি যে পরিবর্তন সব জায়গাতে, পরিবর্তন একটি অর্গানাইজেশনের পরিবর্তন অপরিহার্য, একটি নির্দিষ্ট সময় পরে পরিবর্তন আসতে বাধ্য। সুতরাং চেঞ্জগুলিকে যদি আমরা ইফেক্টিভ চেঞ্জ আনতে চাই তাহলে আমাদেরকে কিছু চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যেতে হবে। ম্যানেজিং অর্গানাইজেশনাল চেঞ্জ উইল বি মোর সাকসেসফুল ইফ ইউ অ্যাপ্লাই দিস সিম্পল প্রিন্সিপালস। নিচের সহজ প্রিন্সিপালগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে চেঞ্জটাকে আমরা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। নাম্বার 1, রেসপন্সিবিলিটি ফর ম্যানেজিং চেঞ্জ। আমরা যে চেঞ্জ করব এটাকে ম্যানেজ করার জন্য আমরা দায়িত্বগুলো মানে বন্টন করতে হবে। দ্যাট ইজ, কে কোন চেঞ্জ যদি করা হয় তাহলে কার দায়িত্ব কি হবে সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেয়া বা ঠিক করে দেয়া প্রয়োজন। চেঞ্জ মাস্ট ইনভলভ দ্য পিপল। পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই পিপলদেরকে ইনভলভ করায় নিতে হবে। চেঞ্জ মাস্ট নট বি ইম্পোজড আপন দ্য পিপল। চেঞ্জ মানুষের উপরে চাপিয়ে দেওয়া চলবে না। মানুষকে নিয়ে, যাদের জন্য এই পরিবর্তনটা আনা হচ্ছে তাদেরকে সাথে নিয়েই পরিবর্তন বা চেঞ্জটা আনতে হবে। এখন চেঞ্জ ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, কোন প্রিন্সিপালের উপরে চেঞ্জ ম্যানেজমেন্টটা চলবে বা চেঞ্জ ম্যানেজমেন্ট করতে হয়?
উইদিন সিস্টেম, সিস্টেমের সাথে যারা কাজ করেন তাদেরকে ইনভলভ করাতে হবে এবং তাদের সাপোর্ট যেন পাওয়া যায় এ বিষয়ে তাদেরকে অ্যাগ্রি করাতে হবে। আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ অর দ্য অর্গানাইজেশন ইজ অ্যাট দ্য মোমেন্ট, তোমার বোঝা প্রয়োজন তুমি অথবা তোমার অর্গানাইজেশনের বর্তমান অবস্থানটা কোথায়। আন্ডারস্ট্যান্ড হোয়ার ইউ ওয়ান্ট টু বি, তুমি কোথায় যেতে চাও, কখন যেতে চাও, কিভাবে যেতে চাও, এবং হোয়াট মেজার্স উইল বি ফর হ্যাভিং গট দেয়ার, তুমি সেখানে যাওয়ার জন্য কি কি মেজারমেন্ট তুমি নিয়েছো। প্ল্যান ডেভেলপমেন্ট টুয়ার্ডস অ্যাবভ নাম্বার 3, আমাদের এই 1 2 3 এই জিনিসগুলো পাওয়ার জন্য তুমি একটা পরিকল্পনা করো। ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাচিভেবল মেজারেবল স্টেজেস, সঠিক এবং পরিমাপযোগ্য স্টেজ তুমি ঠিক করে নাও। কমিউনিকেট, একে অপরের সাথে যোগাযোগ করো, তাদেরকে ইনভলভ করো, তাদেরকে এনাবেল করো, সক্ষম করো এবং ফ্যাসিলিটেট করো। ফ্যাসিলিটেট ইনভলভমেন্ট ফ্রম পিপল, মানুষদের মধ্য থেকে মানুষদেরকে কমিউনিকেট করো, ইনভলভ করো, এনাবেল করো এবং তাদেরকে ফ্যাসিলিটেট করো অ্যাজ আর্লি, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যান্ড ওপেনলি অ্যান্ড অ্যাজ ফুললি অ্যাজ ইট পসিবল, সম্পূর্ণরূপে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, তাদেরকে কিভাবে ইনভলভ করানো যায় চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে, এগুলো যদি করা হয় তাহলেই চেঞ্জ ম্যানেজমেন্টটা সঠিক হবে অথবা প্রপার হবে। জন পি কটার্স 8 স্টেপস টু সাকসেসফুল চেঞ্জ, জন কটার্স সাকসেসফুল চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন এবং উনি দেখিয়েছেন যে কিভাবে একটি সাকসেসফুল চেঞ্জ আনা সম্ভব। এটাতে উনি 8টি স্টেপের কথা বলেছেন। 1 নাম্বার, ইনক্রিজ আর্জেন্সি, ইন্সপায়ার পিপল টু মুভ, মেক অবজেক্টিভস রিয়েল অ্যান্ড রিলেভেন্ট, পিপলদেরকে ইন্সপায়ার করতে হবে যাতে তারা সামনের দিকে অগ্রসর হয়, অবজেক্টিভস গুলোকে রিয়েল এবং রিলেভেন্ট করতে হবে। বিল্ডিং দ্য গাইডিং টিম, একটি টিমকে সুন্দর করে গঠন করতে হবে। গেট দ্য ভিশন রাইট, আমরা কি করতে চাই অর্গানাইজেশনের ভিশনটাকে সঠিকভাবে নিতে হবে। কমিউনিকেট ফর বাই ইন, আমরা একে অপরের সাথে কমিউনিকেশনটা খুব স্মুথ করতে হবে। ইনভলভ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, যত ভাবে সম্ভব মানুষদেরকে আমাদের ইনভলভ করাতে হবে, কমিউনিকেট করাতে হবে, সিম্পলিফাই করতে হবে, সহজীকরণ করতে হবে, অ্যান্ড টু আপিল অ্যান্ড রেসপন্স টু পিপলস নিডস, এবং মানুষের যে চাহিদা আছে সেই চাহিদাগুলোতে রেসপন্স করতে হবে। এমপাওয়ার অ্যাকশন, রিমুভ অবস্ট্যাকলস, যত ধরনের বাধা আছে সবগুলোকে দূর করতে হবে। এনাবেল কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এবং একটা গঠনমূলক ফিডব্যাক আমাদেরকে এনাবেল করতে হবে যাতে করে আমরা বুঝতে পারি কি মানুষের চাহিদা। অ্যান্ড লটস অফ সাপোর্টস ফ্রম লিডার্স, এবং নানামুখী সহযোগিতা বা সাপোর্ট নিতে হবে দায়িত্বশীলদের কাছ থেকে। রিওয়ার্ড অ্যান্ড রিকগনাইজ প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্টস, যারা কাজ করবেন তাদেরকে রিওয়ার্ড দিতে হবে এবং তাদেরকে স্বীকার করতে হবে, রিকগনাইজ করতে হবে। ক্রিয়েট শর্ট টার্ম উইনস, বিভিন্ন ধরনের উইন আছে, শর্ট টার্ম উইন আছে, লং টার্ম উইন আছে। তো ছোট ছোট উইনগুলোকে যদি আমরা ক্রিয়েট করি তাহলে বড় উইনে গিয়ে একসাথে পৌঁছানো সম্ভব। সেট এইমস দ্যাট আর ইজি টু অ্যাচিভ, এমন সব এইমগুলো সেট করতে হবে যেন আমরা সহজেই সেই উদ্দেশ্যগুলো যেন আমরা পূরণ করতে পারি। ডোন্ট লেট আপ, ফোস্টার অ্যান্ড এনকারেজ ডিটারমিনেশন অ্যান্ড পারসিস্টেন্স অনগোয়িং চেঞ্জ, আমাদেরকে যে চেঞ্জগুলো বর্তমানে চলমান আছে সেই চলমান যে চেঞ্জগুলো আছে সেই চেঞ্জগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এনকারেজ করতে হবে অনগোয়িং প্রোগ্রেস রিপোর্টিং, এবং যাতে করে যে কাজ চলমান আছে তার সেই চলমান কাজের প্রপার একটা রিপোর্টিং প্রয়োজন, কেমন হচ্ছে চেঞ্জটা, কোথায় কোথায় হচ্ছে, হাইলাইট অ্যাচিভড অ্যান্ড ফিউচার মাইলস্টোন, কি কি আমরা অ্যাচিভ করতে পেরেছি
আর কোথায় কোথায় ভবিষ্যতে আমাদেরকে নজর দিতে হবে, এগুলি আমাদেরকে মানে ঠিক করতে হবে। মেক চেঞ্জ স্টিক, রিইনফোর্স দ্য ভ্যালু অফ সাকসেসফুল ভায়া। সাকসেসফুল চেঞ্জটা হবে কিসের মাধ্যমে? রিক্রুটমেন্টের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে, নিউ চেঞ্জ লিডার্সের মাধ্যমে, উইপ চেঞ্জ ইনটু কালচার। তার মানে কালচারাল চেঞ্জ গুলিও একটি ফ্যাক্টর সাকসেসফুল চেঞ্জ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সুতরাং জন কে কটার্স ওনার নির্দেশিত 8টি ধাপ বা 8টি স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে একটি সাকসেসফুল চেঞ্জের মধ্য দিয়ে আমরা একটি অর্গানাইজেশনকে নিয়ে যেতে পারবো। How to manage change in an organization? In order to implement new procedures, নতুন সব পদ্ধতিগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, প্রোডাক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, অর এনি আদার চেঞ্জ ইন ইউর কোম্পানি, তোমার কোম্পানিতে যদি যে কোনো ধরনের পরিবর্তন তুমি আনো, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। তোমাকে অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্টটাকে বুঝতে হবে। চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস, এটা হলো একটা পদ্ধতি দ্যাট assures your organizational structure, যেটা নিশ্চিত করে তোমার অর্গানাইজেশনের স্ট্রাকচারটা, ইনক্লুডিং এমপ্লয়ি ক্যান হ্যান্ডেল চেঞ্জ, যাতে করে এমপ্লয়িরা চেঞ্জটাকে হ্যান্ডেল করতে পারে। তো সেই 5টা ধাপ 6টা ধাপে এই কাজ। অ্যানালাইজ ইওর বিজনেসেস, তোমার বিজনেসটাকে তুমি অ্যানালাইসিস করো, অ্যান্ড ডিটারমাইন এরিয়াস হোয়ার চেঞ্জ ইজ নিডেড, এবং নির্ণয় করো কোথায় চেঞ্জটা প্রয়োজন। Collect data and information on the proposed changes, নির্ধারিত যে চেঞ্জ যেটা আছে সেই চেঞ্জে ডেটা এবং ডেটা গুলিকে মানে কালেক্ট করো এবং প্রসেস করো। অ্যান্ড অ্যারেঞ্জ দ্য লিস্ট ইন অর্ডার অফ প্রায়োরিটি, কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে তার জন্য একটা প্রায়োরিটি নির্ধারণ করো। নাম্বার 3, প্রেজেন্ট ইওর ইনফরমেশন টু ম্যানেজার্স অ্যান্ড এক্সিকিউটিভস, ম্যানেজার্স এবং এক্সিকিউটিভসদেরকে তোমার ইনফরমেশনগুলো প্রেজেন্ট করো। এনকাওয়ারেজ ইনপুট অ্যাবাউট দ্য প্রপোজড চেঞ্জেস, কোথায় কোথায় তুমি চেঞ্জ আনতে চাচ্ছ সেটাকে, সে বিষয়ে তুমি উৎসাহিত করো আর অন্যদেরকে। ইনক্লুডিং হাউ ম্যানেজার্স ফিল ইট উইল ইম্প্যাক্ট দেয়ার স্পেসিফিক ডিপার্টমেন্ট, এবং এটা কিভাবে স্পেসিফিক ডিপার্টমেন্টের উপরে ইম্প্যাক্ট ফেলে সেটা তুমি অ্যাসেস করো। মেক অ্যাডজাস্টমেন্ট টু দ্য প্ল্যান বেসড অন ম্যানেজার অ্যান্ড এক্সিকিউটিভ ইনপুট, ম্যানেজার এবং এক্সিকিউটিভ ইনপুটদের উপর তাদেরকে নিয়ে এই প্ল্যানটাকে অ্যাডজাস্ট করো। নাম্বার 4, ইন্ট্রোডিউস দ্য চেঞ্জ প্ল্যান টু এমপ্লয়িজ, এটা কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা এমপ্লয়ীদেরকে নিয়ে চেঞ্জটা করো। Through an introductory memo releasing at least 60 days prior to the projected date of the change takes place, চেঞ্জের মিনিমাম 60 দিন পূর্বে তুমি এমপ্লয়ীদের সাথে এটা ডিসকাস করো। এনকাওয়ারেজ ওয়ার্কার্স, যারা কাজ করেন তাদেরকে তুমি উৎসাহ প্রদান করো। টু গিভ ইনপুট অন দ্য প্ল্যান, প্ল্যানের উপরে যেন তারা ইনপুট দেয়। বাই ক্রিয়েটিং এমপ্লয়ি গ্রুপস টু অ্যানালাইজ অ্যান্ড কন্ট্রিবিউট আইডিয়াস অন দ্য প্ল্যান, যাতে করে যারা এমপ্লয়ি আছেন তারা সেটাকে অ্যানালাইসিস করতে পারেন এবং তারা ওই প্ল্যানটাতে কন্ট্রিবিউট করতে পারেন। স্টেপ 5, begin training to implement the change on phases for the employees, এই যে চেঞ্জ আনা হচ্ছে এখন তুমি ট্রেনিং দেওয়া শুরু করো এমপ্লয়ীদেরকে, যাতে করে তারা সঠিকভাবে কাজ করতে পারে। স্টার্ট ট্রেনিং অ্যাট লিস্ট 30 days prior to the projected date চেঞ্জ ডেট, 30 দিন পূর্বেই যেন তাদেরকে ট্রেনিং দেওয়ানো শুরু হয়। মেক ট্রেনিং ইন্টারেক্টিভ, ট্রেনিংটা ইন্টারেক্টিভ করা যেন হয়। and encourage employee to ask questions that will help them understand the change better, এবং এমপ্লয়ীদেরকে সুযোগ দিতে হবে যেন কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনগুলো যেন তারা সুন্দর করে বুঝতে পারে। নাম্বার 6, roll out an offline version or model of the change at least 2 weeks
prior to the change date to allow employee to experience the change and experiment with it. মিনিমাম 2 সপ্তাহ পূর্বে একটা অফলাইন মডেল বা ভার্সন দিতে হবে তাদেরকে, যাতে তারা ওই চেঞ্জটা যেখানে যেখানে করা হয়েছে তার উপরে যেন ওনারা কাজ করতে পারে এবং যেন এক্সপেরিমেন্ট করতে পারে, যাতে করে রিয়েল এনভায়রনমেন্টে যখন তারা কাজ করতে গিয়ে কোনো প্রবলেমে না পড়ে। সুতরাং এই পদ্ধতিগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে একটা অর্গানাইজেশনের চেঞ্জটা সুন্দর হবে বা যথাযথ হবে। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ম্যানেজিং চেঞ্জ? তো এই চেঞ্জ ম্যানেজমেন্টের ফলে একটা অর্গানাইজেশনের লাভ কি হয়? 3 ধরনের লাভ হয়। কস্ট সেভ হয়, অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা একটা চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যায়, যার ফলে অর্গানাইজেশনটি দীর্ঘদিন ধরে রান করতে পারে এবং কর্পোরেট রিলেশনশিপটা আরো অনেক সুদৃঢ় হয়। তো টেকনিক্সটা কি হবে চেঞ্জের জন্য? চেঞ্জটাকে ম্যানেজ করার ক্ষেত্রে টেকনিক্স ইন্ট্রোডিউস চেঞ্জেস গ্রাজুয়ালি। চেঞ্জগুলোকে একবারে না করে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে চেঞ্জটা করতে হবে। ফোকাস অন ট্রেনিং, সবসময় ট্রেনিং এর উপরে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের সাথে কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হবে, যাতে করে এই চেঞ্জটা যেন সবাই পজিটিভলি নেয়। সুতরাং এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। এখন আমি একটু তোমাদের সাথে আলাপ করতে চাই। আবু বকর, জি স্যার। আজকে 4 নাম্বার ক্লাস, তোমার এক্সেল কি আছে? কারা কারা উপস্থিত ছিল? জি স্যার। আচ্ছা, তুমি কখন জয়েন করেছো ক্লাসে? স্যার আমি 9টা 15-তে জয়েন করছি। 9টা 15, তাহলে শেষের পার্টে তো তুমি ছিলে, তাই না? জি লাস্ট স্যার। পার্টে। চেঞ্জ ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? স্যার ম্যানেজমেন্টে স্যার প্রয়োজন হলে স্যার পরিবর্তন আনতে হবে স্যার, যখন স্যার চাহিদা বুঝে। ফারিয়া, ফারিয়া, জি স্যার। আইটি লিগ্যালের কাজ কি? আইটি লিগ্যাল লিগ্যালের কাজ হচ্ছে একটা বিজনেস পরিকল্পনা করার জন্য যেসব আইন কানুন আছে, বিভিন্ন রুলস আছে, সেইগুলা সামঞ্জস্যপূর্ণ মানে ঠিকঠাক আছে কিনা সেইগুলা দেখা। আচ্ছা, শান্তা, কানিজ ফাতেমা শান্তা, জি স্যার। আইটি ডেভেলপমেন্টের কাজ কি? স্যার আইডি ডেভেলপমেন্টের কাজ হচ্ছে স্যার মানে কোনো প্রজেক্ট আসলে বা কোনো একটা আইডিয়া হলে সেটাকে হচ্ছে ডেভেলপ করা প্রোগ্রাম দ্বারা। মাহমুদা আক্তার, জি স্যার। আইটি সার্ভিস বলতে কি বোঝো? আইটি সার্ভিসেস, সেই সেকশনের কাজ কি? স্যার এটা বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়াকে বোঝায়। একটু বুঝায় বলো, সার্ভিস বলতে কি বুঝতেছো? স্যার সার্ভিস বলতে এখানে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বোনাস দেওয়া, আর তুমি সিকিউরিটির তুমি কি ব্যাপারটা। জানো যে ধরো একটা ব্যাংকের একটা সফটওয়্যার তৈরি করেছে একটা কোম্পানি, কোনো একটা ব্রাঞ্চে কোনো একটা ঝামেলা হয়েছে, কাজটা সঠিকভাবে চলছে না বা কোনো মডিউলে কাজ করছে না, তখন সেটা কারা সার্ভিস প্রদান করতে হবে? স্যার যারা ম্যানেজ করে তারা ম্যানেজার। এই যে আইটি সার্ভিসের সাথে যারা সম্পর্কযুক্ত আছে তারাই এই সার্ভিসটা প্রদান করবে। বোঝা গেল? জি স্যার। মাহমুদা আক্তার, আমি কি মাহমুদার সাথে কথা বললাম কেবলমাত্র? জি স্যার। ও, মনীষা, মনীষা, মনীষা,
মুনতাসির রিশাদ। মুনতাসির, কথা তো হবে, চুপচাপ হবে নাকি? তোমাকে শোনা যাচ্ছে না মুনতাসির। রেজওয়ানা। জি স্যার। আচ্ছা, আইটি ফাইন্যান্সের কাজ কি? স্যার আইটি ফাইন্যান্সের কাজ হচ্ছে একটা প্রজেক্ট তুমি কোনো এক জায়গায় সাবমিট করতে চাচ্ছ, জি স্যার। প্রজেক্টের প্রপোজাল, প্রজেক্টটা তৈরি করতে কত টাকা লাগবে, এটা কারা তৈরি করে দিবে? স্যার এরা আইটি ফাইন্যান্সে যারা আছে তারা স্যার এই বিষয়টা করবে, তত্ত্বাবধান করবে। একটা কোম্পানির 100 জন এমপ্লয়ি আছে, বাৎসরিক কত টাকা লাগবে, বাজেট তৈরি করবে কারা? স্যার এটা হচ্ছে স্যার যে আইটি ফাইন্যান্সের লোকেরা। তুমি কিছু বলতে পারছো না কেন? সীমান্ত বিশ্বাস, সীমান্ত। জি স্যার। আমাদের একটা অর্গানাইজেশনে চেঞ্জ আনা হচ্ছে, বা চেঞ্জ আনা দরকার, সেখানে ট্রেনিং এর কি প্রয়োজন? স্যার যদি স্যার চেঞ্জ আনতে হয় তাহলে স্যার অনেক কিছু স্যার নতুন আসবে স্যার, এই জন্যই স্যার এমপ্লয়ীদের স্যার নতুন করে ট্রেনিং দিতে হয়, নতুন নতুন বিষয় জানানোর জন্য। শুভঙ্কর ভদ্র, শুভঙ্কর। জি স্যার। শুভঙ্করের জন্য প্রশ্ন হচ্ছে, স্টিয়ারিং কমিটি বলতে আমরা কি বুঝি? স্টিয়ারিং কমিটি তারা বিভিন্ন ধরনের কাজে গতি আনার জন্য আর কি, মানে মেইনটেইন করে আর কি, বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে পরিচালনা কাজগুলো কিভাবে কমিটি, সমন্বয় হবে। পরিচালনা কমিটি আর আইটি অর্গানাইজেশনটি কিভাবে পরিচালিত হবে সেটা স্টিয়ারিং কমিটি নির্ধারণ করে দেয়। ঠিক আছে, তো তোমরা তাহলে একটু ভালো করে পড়াশোনার মধ্যে থাকো। আজকে কত নম্বর চ্যাপ্টার শেষ হলো? স্যার চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4। চারটা চ্যাপ্টারই পুরো পড়ে ফেলো, ঠিক আছে? আগামীকালকে আবার 9টার সময় ক্লাস, ঠিক আছে? জি তোমরা ক্লাস লেকচার গুলো ডাউনলোড করে রাখতেছে কে? স্যার, আমি ডাউনলোড করে রাখতেছি স্যার। আচ্ছা,